নানা ধরনের উদ্যোগ এবং পরিবেশের ভয়াবহ বিপর্যয়ের শঙ্কার পরও এখনও নিয়ন্ত্রণে আসেনি পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার। ১৯ বছরেও কার্যকর হয়নি পলিথিনের ব্যবহার বন্ধের আইন। সোনালী ব্যাগের মতো চমৎকার বিকল্প থাকলেও এর ব্যাপক উৎপাদন ও বাজারজাতকরণের ব্যবস্থা না থাকায় পলিথিন ব্যবহার বন্ধ হচ্ছে না বলে মনে করেন পরিবেশবিদরা। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ বস্তুটি আইনত নিষিদ্ধ হলেও এর ব্যবহার কমেনি। ৮০-র দশকে ব্যবহার শুরুর পর ২০০২ সালে পলিথিন নিষিদ্ধে আইন করে সরকার। পলিথিন বন্ধে ২০১০ সালে ১১টি পণ্যের পাটজাত মোড়ক বাধ্যতামূলক করা হলেও বাস্তবায়ন হয়নি সেই নির্দেশও। সবাই তার বাসা থেকে ব্যাগ নিয়ে আসে না, পলিথিন ছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই। বাজার করতে শুধু পলিথিনের ব্যাগটাই পাই, সেটারই বাজার করতে হচ্ছে। যদি আমরা অন্য ব্যাগ পেতাম কাগজের বা পাটের, সেটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম। গবেষকরা বলছেন রাজধানীতে প্রতিদিন ২ কোটিরও বেশি পলিথিন ব্যবহার হয়। আন্তর্জাতিক সংস্থা আর্থ ডে নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্লাস্টিক দূষণকারী দেশের তালিকায় ১০ নম্বরে বাংলাদেশ। পলিথিন আমদানি বন্ধ হলেও পুরান ঢাকার শতাধিক কারখানায় এখনও উৎপাদন হচ্ছে অবৈধ পলিথিন। বিকল্প না থাকা ও সাধারণ মানুষের সচেতনতার অভাবে পলিথিন ব্যবহার বন্ধ হয়নি বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। আমাদের বেশ কয়েকটা আমরা পলিসি তৈরি করেছি আগামী এই ৫ থেকে ১০ বছরের মধ্যে গ্র্যাজুয়ালি কীভাবে আমরা প্লাস্টিক ওয়েস্টকে প্রথমে আমরা ম্যানেজ করব পরিবেশসম্মতভাবে, পরবর্তীতে এটার ব্যবহারটা কমিয়ে ফেলব। এবং যেটা আমরা 3R স্ট্র্যাটেজি যেটা আমাদের ২০১০ সালে তৈরি করা হয়েছিল, যে রিডিউস, রিউজ এবং রিসাইকেল, এই প্রিন্সিপালটা যেন আমরা ভালোভাবে বাস্তবায়ন করতে পারি। অবশ্য পরিবেশবিদরা বলছেন পলিথিনের চমৎকার বিকল্প সোনালী ব্যাগ। পাটের তৈরি স্বচ্ছ, সহজে পচনশীল এ সাশ্রয়ী ব্যাগের ব্যাপক উৎপাদন ও বাজারজাতকরণের ব্যবস্থা করা গেলে পলিথিন ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব বলে মনে করেন তারা। পলিথিনের একটি বিকল্প চিন্তা করতে হবে, তার উপযুক্ত একটি বিকল্প হতে পারে ডক্টর মোবারক হোসেন খানের যে সোনালী ব্যাগ আছে সেটি, বা ওই রকম যদি ডিগ্রেডেবল কোনো ব্যাগ যদি আমরা বাজারে সহজলভ্য করতে পারি তাহলে পলিথিন বাজার থেকে বিতাড়িত হবে। ২ থেকে ৩০০ বছরেও নষ্ট না হওয়ায় মাটি ও পানির পাশাপাশি মাছ ও অন্যান্য জলজ প্রাণীর শরীরে ছড়িয়ে পড়ে প্লাস্টিকের কণা, যা শেষ পর্যন্ত পৌঁছায় মানুষের শরীরে। এর ফলে ক্যান্সার সহ নানা জটিল রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। একটি আইন আসলে ১৯ বছরেও কার্যকর হয়নি, সেই সাথে কোনো সহজলভ্য বিকল্পও আসেনি। সেক্ষেত্রে কি বলা যায় যে শুধুমাত্র সচেতনতার অভাবে পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে না? জি, আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র যে আইন করে পলিথিনকে আমরা ব্যবহারের বাইরে রাখতে পারবো সেটি চিন্তা করাটা যথেষ্ট যুক্তিসঙ্গত ছিল না, কিন্তু সেই জায়গাতে আমরা যথেষ্ট ভুল করেছিলাম। অর্থাৎ ২০০২ সালে আমরা যখন পলিথিন নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তৎকালীন সরকার, তখন এটির উপযুক্ত বিকল্প আমরা বাজারে না দিতে পারার কারণে কিন্তু পলিথিন আবার বাজার দখল করে আসছে। আপনারা মনে করতে পারেন যে ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত যখন পরিবেশ অধিদপ্তর অনেকগুলো অভিযান পরিচালনা করেছিল, তখন কিন্তু বাজারে পলিথিনের ব্যবহার অনেকটাই কমেছিল। কিন্তু এই কমে যাওয়াটা আমরা ধরে রাখতে পারি না, কারণ আমরা উপযুক্ত বিকল্প বাজারে নিয়ে আসতে পারিনি। পলিথিন কেন মানুষের এত পছন্দ সেটি আগে বিবেচনায় নেওয়া উচিত ছিল, কারণ পলিথিনটার দাম কম, এটি সহজলভ্য এবং এটি ব্যবহার করাটা সহজ। আমরা যদি বিশেষ করে সরকারের যে শিল্প মন্ত্রণালয় কিংবা পরিবেশ অধিদপ্তর কিংবা সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়গুলো যদি মানুষের ব্যবহারের জন্য সহজ বিকল্প যেমন কাপড়ের তৈরি, কাগজের তৈরি কিংবা পাতার তৈরি ব্যাগ অ্যাভেলেবেল করতে পারতো, কিংবা ভর্তুকি দিয়েও যদি এটা আমরা মানুষের হাতে একবার অভ্যস্ততা নিয়ে আসতে পারতাম, ব্যবহার করাটা মানুষ যখন শিখে ফেলতো তখন অটোমেটিক পলিথিনের বিকল্পটাই মানুষ ব্যবহার করতো। কিন্তু আমরা সেটি করতে ব্যর্থ হয়েছি, যে কারণে বাজার মনিটরিংটাও আমরা বন্ধ করে দিয়েছিলাম এবং শেষ পর্যন্ত পলিথিন কিন্তু আবার বাজারে এসেছে এবং আগের চেয়ে ভিন্ন ভিন্ন প্রকৃতিতে। আগে শুধু পলিথিনের একটি ব্যাগ পাওয়া যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে নানা ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে, ইনক্লুডিং টিস্যু ব্যাগ নামে এক ধরনের ব্যাগ বাজারে এসেছে।
সেটি পলিথিনের চেয়ে আরো বেশি ক্ষতিকর। অর্থাৎ আমরা উপযুক্ত বিকল্প না নিতে পারার কারণে পলিথিনটা আসছে। আমরা পচনশীল যে বিষয়গুলো আছে, বিশেষ করে আমরা আমি আগেও বলেছিলাম ডক্টর মোবারক হোসেন খান সাহেবের সোনালী ব্যাগের মতো আরো কিন্তু অনেক এই ধরনের পচনশীল ব্যাগ বাজারে আমাদের গবেষকরা নিয়ে এসেছেন। অধ্যাপক কিন্তু কামরুজ্জামান, আমি এই বিষয়টি জানতে চাচ্ছিলাম, আপনি অনেকগুলো বিকল্পের কথা বলছেন যে সোনালী ব্যাগ থেকে শুরু করে পাটের ব্যাগ, কাগজের ব্যাগ বা কাপড়ের ব্যাগ রয়েছে, এগুলো আসলে এতটা সহজলভ্য করা যাচ্ছে না কেন? প্রচারের অভাব নাকি উৎপাদনের ঘাটতি রয়েছে বা অন্য কোনো সমস্যা কি রয়েছে এগুলো অ্যাভেলেবেল করার ক্ষেত্রে? এখানে একটি পলিথিনের বাণিজ্যিকরণ যারা করছেন তারা তুলনামূলকভাবে নতুন বিকল্প যারা চিন্তা করছেন তাদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। অর্থাৎ পলিথিনের এক্সিস্টিং যারা ব্যবসা করছেন তারা বিভিন্নভাবে পলিথিনের বিকল্প যাতে না আসে সেই জন্য তারা বিভিন্ন সেক্টরে তারা কন্ট্রিবিউট করছে, যে কারণে আমরা আমাদের আইন প্রণেতা যারা আছেন তাদেরকেও বুঝাতে আমরা ব্যর্থ হয়েছি যে এই পলিথিন কি পরিমাণ আমাদের ক্ষতি করতে পারে এবং বিকল্প নিয়ে আসতে পারলে কি পরিমাণ আমাদের লাভ হতো। যেহেতু আমরা আমাদের সামনে একটি বিকল্প অলরেডি আছে, সেহেতু আমাদের এটা বলার কোনো সুযোগ নাই যে বিকল্প ছিল না, কিন্তু সেই বিকল্পকে পৃষ্ঠপোষকতার যে জায়গাটি ছিল সেটি আমরা করতে ব্যর্থ হয়েছি, যেই কারণে এখনো পর্যন্ত পলিথিন তার আগ্রাসন নিয়েই বাজারে রয়ে গেছে। এখন এই ব্যর্থতার জায়গা থেকে সরে আসার সুযোগ আছে কিনা বা কিভাবে আমরা এখান থেকে সরে আসতে পারি বিকল্প ব্যবস্থাগুলোর দিকে? অবশ্যই আমরা সরে আসতে পারি। আমরা কোনো একজনের কে আমরা প্রমোট করার কথা বলছি না, আমরা বলছি যে যেই সব ইন্ডাস্ট্রি অলরেডি বাজারে পলিথিন তৈরি করছে তাদেরকেই কিন্তু এই ধরনের পচনশীল পলিথিন বা প্লাস্টিক তৈরির জন্য আমরা দায়িত্ব দিতে পারি। তাহলে কিন্তু আমাদের নতুন কোনো প্রকল্প নিতে হবে না, নতুন কোনো এফোর্ট দিতে হবে না। শুধু জায়গায় অপচনশীল যেটি 300-400 বছরও পচে না সেই পলিথিনের জায়গায় পচনশীল পলিথিনটা বাজারে আসবে। অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।